শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমরা আজকে আলাপ করব নবায়নযোগ্য জ্বালানি নিয়ে। বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যায় না, এটি আমরা সবাই জানি। এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে এই বিদ্যুৎ যেভাবে উৎপাদিত হয় তার একটি বড় অংশ যেটি জ্বালানি তেল থেকে আসে এবং সেটি হচ্ছে আমদানি নির্ভর জ্বালানি তেল। এবং সংকটটা কতটা এটি বুঝতে হলে আমাদের প্রায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে যুদ্ধ, সেই সময় তেল আমদানির ক্ষেত্রে যে সংকট তৈরি হয়েছে, তাতে করে বোঝা যাচ্ছে যে বিদ্যুতের যে উৎপাদন সেটির উপর কতটা নির্ভর করতে হয় এই জ্বালানি তেলের। কিন্তু যদি বিদ্যুৎ শক্তিটা এমন হতো যে সৌরশক্তির মাধ্যমে কিংবা অন্যান্য যে বায়ু শক্তি আছে তার মাধ্যমে কিংবা আমরা যে আবর্জনা ফেলে দেই তার মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপাদিত হতো, তাহলে হয়তো সেই যে আমদানি নির্ভরতা তেলের উপর সেটি আর থাকতো না। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা এটি নির্ধারণ করেছি। কারণ বর্তমান যে নবনির্বাচিত সরকার, যার বয়স হয়েছে 4 মাস বা 5 মাস, এরই মধ্যে সরকারের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে বেশ কিছু ঘোষণা দেওয়া হয়েছে, প্রণোদনার কথা বলা হয়েছে, ব্যবসায়ীদের নানা রকম আক্ষেপও আছে। সেসব বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটিকে আমরা রেখেছি যে নবায়নযোগ্য জ্বালানি, স্বপ্ন এবং বাস্তবতা। এই আলাপে আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জ্বালানি বিষয়ক যে সংগঠন আছে বাংলাদেশে, মালিকদের সংগঠন, সেটি হচ্ছে বাংলাদেশ সাস্টেইনেবল রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের যে চেয়ারম্যান বা প্রেসিডেন্ট তিনি আছেন মোস্তফা আল মাহমুদ। এবং আমাদের সাথে আরও একজন রয়েছেন এই খাতের, উনি সিইও এক্সপোর্টেক রিনিউয়েবল এনার্জি, ডক্টর শামসুল আরেফিন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আরও দুজন আলোচক আছেন আমাদের সঙ্গে। আছেন আমাদের সঙ্গে গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম, এবং আমাদের সাথে জ্বালানি বিশেষজ্ঞ আছেন, সুদূর নিউ জার্সি থেকে উনি যুক্ত হয়েছেন, জনাব ফরিদ আহমেদ পাঠান। আপনারা দুজন নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। জনাব শফিকুল এবং ফরিদ আহমেদ পাঠান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আমরা ক্রমান্বয়ে আপনাদের সাথেও আলোচনা করব। আমরা তার আগে একটু দিনের শিরোনামগুলো দেখে আসবো। দর্শকের জ্ঞাতার্থে যদিও জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসবো। গ্যাস সংকট সমাধানে টেলিফোনে তারেক রহমানের সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। এলএনজি আমদানিতে আলোচনা চলছে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি সংকটে $350 মিলিয়ন রপ্তানি পণ্য উৎপাদনে অনিশ্চয়তা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও গ্যাস উত্তোলনের কথা বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ জাপান কৌশলগত সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপ, বিনিয়োগ বাড়াতে আহ্বান, আগ্রহী হলে নারায়ণগঞ্জের মতো আরেকটি শিল্প পার্ক স্থাপনে সহযোগিতার প্রতিশ্রুতি। শ্রমবাজার খুলতে মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ফলপ্রসূ আলোচনার কথা বলছে কুয়ালালামপুর। দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী। এবং বঙ্গভবনে হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত, বললেন সিসি। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত আদালতের হাতে, ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা। দর্শক, আমরা দিনের শিরোনাম শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই মোস্তফা আল মাহমুদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। দিনের যে শিরোনাম পড়ছিলাম আমি, সেখানেও আপনি দেখছিলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকেই গ্যাস সংকট নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আলাপ হয়েছে। এবং দ্বিতীয় যে শিরোনামটি ছিল আমাদের, যে জ্বালানি সংকটে $350 বিলিয়ন রপ্তানি পণ্য এখন অনিশ্চয়তার মুখে। এই যে অবস্থাটা তৈরি হচ্ছে, এটি তো আসলে হবার কথা ছিল না। ধীরে ধীরেই হয়তো আমাদের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা তার অভাবের কারণেই সেটি হয়েছে। কিন্তু বর্তমান যে সরকার, আমরা বলছি প্রায় 5 মাসের সরকার বা 6 মাস, এই নবনির্বাচিত সরকার রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে বড় ধরনের কিছু ঘোষণা দিয়েছে, লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
আমরা একটু বুঝতে চাই যে সেই লক্ষ্যমাত্রা এবং সেটি বাস্তবায়নের ক্ষেত্রে ফারাকগুলো কোথায়। আপনাদের পক্ষ থেকে দাবি দেওয়া হয়তো আছে, সেগুলোও ক্রমান্বয়ে শুনব, কিন্তু আমাদের যে স্বপ্ন এবং বাস্তবতা এ দুইয়ের মাঝে ব্যবধানটা কেমন, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ মজলিস ভাই, আপনার সাথে আগেও প্রোগ্রাম করার সুযোগ হয়েছে। এটিএন বাংলাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সকল দর্শক বৃন্দকে সত্যি অভিনন্দন আমাদের এই প্রোগ্রামটাকে দেখার জন্য। আমি আসলে আপনার প্রথম পয়েন্টেই আলোচনার শুরুটা করতে চাই। মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কথা হয়েছে এবং গ্যাস বিষয়ে অবশ্যই এটা ইতিবাচক একটা দিক, এবং সেক্ষেত্রে মালয়েশিয়ার সহযোগিতা পেলে অবশ্যই গ্যাসের কিছুটা হলেও আমাদের প্রাপ্তি বাড়বে এবং আমাদের সংকটটা কিছুটা হলেও কমবে। অন্যদিকে আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা বলেছেন, যেটা অ্যালার্মিং বিষয় আপনি বলেছেন, সেটা হচ্ছে যে একটা বড় অংশ এক্সপোর্ট কিন্তু অনিশ্চয়তার মুখে। এটা আমাদের জন্য খুব বেশি অ্যালার্মিং ইস্যু। আমি মনে করি যে বর্তমান সরকার, আমার খুবই স্পষ্ট, যেহেতু আমি পলিসি অ্যাডভোকেসি থেকে কাজ করি, অ্যাসোসিয়েশনের সভাপতিত্ব করি, যার কারণে আমাকে সবসময় পলিসি রিলেটেড বিষয়গুলোর সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকতে হয়। আমি বিশ্বাস করেছি এবং বিশ্বাস এখনও করি যে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রণালয় এবং মন্ত্রী মহোদয়গণ যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে খুবই পজিটিভ। বাট আমার কাছে একটু প্রশ্ন হচ্ছে, প্রবলেম হচ্ছে যে কেন জানি মনে হচ্ছে যে আজকে 5 মাস আপনি বললেন চলে গেল, যেখানে আপনার হওয়া দরকার ছিল যে একটা বড় ধরনের ধাক্কা, সেটা কিন্তু আসলে বাস্তব ফিল্ডে কিন্তু দেখতে পাচ্ছি না। আমি কেন এই কারণে বলি, আমি একটু পিছনে যাই, একটু দেখেন। প্রথমত আমরা যদি বলি যে আমাদের নিজেদের গ্যাস কত % আছে টোটাল এই মুহূর্তে যা জ্বালানি ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে বিদ্যুতের ক্ষেত্রে যে গ্যাস, সেটা অ্যারাউন্ড 40-45% হচ্ছে এই মুহূর্তে আমাদের নিজেদের গ্যাস ব্যবহার হচ্ছে। বাকি 65% কিন্তু আমরা আমদানি নির্ভর জ্বালানি, যেটা দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করি। তার মানে হচ্ছে যে পুরোটাই কিন্তু বলা যায় যে আসলে গ্রাজুয়ালি এবং প্রত্যেক বছর 200 মিলিয়ন ঘনফুট গ্যাস কিন্তু উত্তোলন কমছে। তো এই প্রেক্ষাপটে আপনি কী হচ্ছে যে আমরা গ্যাস একদিকে কমে যাচ্ছে, অন্যদিকে আমদানি আরও বাড়তেছে। এখন আমদানি যদি বাড়ান, তার জন্য যে প্রিপারেশন, সেটাও কিন্তু আমাদের হাতে নাই। কেন নাই? সেটা হচ্ছে দেখেন, যদি এফএসআই আছে দুটো মাত্র, দুটো এফএসআই হতে আমাদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম 1100 MMCF আমরা বাংলাদেশে গ্যাস লাইনে ঢুকাতে পারবো। এখন আরেকটা এফএসআরই বসে ওইটার সময় নিয়ে এই যে আপনি যে বললেন $300 বিলিয়ন যে এক্সপোর্ট আটকে গেছে, এটা তো সমাধান করা সম্ভব না। এরকম অন্য জায়গায় যদি চিন্তা করেন, আপনি অন্য জ্বালানি কোল আপনি কোথায় ব্যবহার করবেন বেশি? কোল আমাদের যা পাওয়ার প্ল্যান্ট আছে, আরেকটা পাওয়ার প্ল্যান্ট করতে গেলে কোলের মিনিমাম 5 থেকে 10 বছর 8 বছর সময় লাগবে। তার মানে কোলও আপনি কিন্তু সমাধান হচ্ছে না। তার মানে আবার পরিবেশগত কিছু এনভায়রনমেন্টাল কিছু ইস্যু আছে। গ্লোবালি বলা হচ্ছে যে কোলে কেউ নতুন করে বিনিয়োগ করবে না, সেটা একটা বাধা আছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বুদ্ধিমান এবং কি বলে যে সাম্প্রতিক প্রয়োজনীয় যে উদ্যোগ, সেটা হচ্ছে যে সরকার যেটা বলতেছে যে আমরা 5 বছরের মধ্যে 10,000 মেগাওয়াট করব। এটা আমার মনে হয় আরও বেশি টার্গেট নেওয়া উচিত ছিল, এবং এটা বাস্তব ভিত্তিক একটা প্রেক্ষাপট তৈরি করা দরকার ছিল। সেটা হচ্ছে আমি যে আমার পজিশন থেকে আমি কি মনে করি, বা আমি যদি দায়িত্বে থাকতাম কি করতাম, আমি বলতাম যে ভাই আমি নিজে সোলার প্যানেল আমি পোর্টে এনে দিচ্ছি, তোমরা খালি লাগাও, কারণ আমার সংকটটা এত বেশি। আপনি যে তীব্রতা সংকট, আমি জানি না সরকারে কেউ আমাদের অনুষ্ঠান দেখছে কিনা, এমন সংকট কল্পনার বাইরে। কিন্তু যেহেতু আমরা এই ফিল্ডে কাজ করি, প্রতিদিন আমরা ফেস করি, আপনি জানেন না প্রত্যেকটা ফ্যাক্টরি সাফার করতেছে। তা আপনি যখনই কোনো ফ্যাক্টরি সাফার করবে, তার মানে সে পণ্য ঠিকমতো আপনার উৎপাদন করতে পারবে না এবং ডেলিভারি দিতে পারবে না, তখনই এই অর্ডারগুলো বাইরে চলে যাবে। বিশেষ করে গার্মেন্টস শিল্প, যারা আমাদের সেকেন্ড লার্জেস্ট আমরা আমদানির যে জায়গাটা, আমরা প্রায় $50-60 বিলিয়ন এক্সপোর্ট করি, এই জায়গাটা কিন্তু আমাদের থেকে নষ্ট হচ্ছে। এই জন্য আমার মনে হয় যে এই ইনিশিয়েটিভগুলো প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু করে বিদ্যুৎ মন্ত্রণালয় এটাকে অ্যালাইন করে ইমিডিয়েট অ্যাকশন কীভাবে নেওয়া যায় সেটা নিয়ে, যাতে করে এই প্রবলেমগুলো সলভ হয়, সেক্ষেত্রে করতে পারে। আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। আমাদের সাথে গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শফিকুল সাহেব আছেন। শফিকুল সাহেব কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি, অসংখ্য ধন্যবাদ, আপনি এত রাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনিও ঢাকার বাইরে আছেন আমরা জানি। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, যে এই যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা তো সবাই বলছি, মানে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে ইতিবাচক মনোভাবের ক্ষেত্রে কিন্তু কারো কোনো বিতর্ক নেই। তাহলে বাধাটা আসলে কোথায় হচ্ছে? ফিল্ড লেভেলে আপনারা কাজ করছেন, কোন কোন অবস্টেকেলগুলো আপনাদেরকে ফেস করতে হচ্ছে, যদি সেটি দিয়েই শুরু করেন।
ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে যদি আমরা ফিল্ড লেভেলের বিষয়টা চিত্রটা তুলে ধরতে চাই, সেখানে আমরা খুব হতাশ হয়ে যাব। বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমি বলতে চাই যে আমরা আশা নিরাশার মাঝে রয়ে গেছি। এটা অনস্বীকার্য যে সৌর বিদ্যুৎ যে আমাদের দেশের দরকার, এর জন্য আর কোনো ডিবেটের দরকার নেই, এর জন্য আর রিসার্চের দরকার নেই। এগুলো যথেষ্ট হয়েছে এবং এটা এস্টাবলিশড হয়ে গেছে যে আমাদের ভবিষ্যতে সৌর বিদ্যুতের উপরে নির্ভর করতে হবে। এবং সেটাই যদি করতে হয়, বর্তমান যে বিদ্যুৎ সংকট, সেটার থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে আমাদের ইমিডিয়েট সরকারকে সৌর বিদ্যুতের দিকে নজর দিতে হবে। আমি খুব আশান্বিত হয়েছিলাম গত এপ্রিলে 28 তারিখে সিপিডির একটা সেমিনারে আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় মাননীয় উনি বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট এটাকে একেবারেই যে অবস্থায় নিয়ে গেছে, আইসিইউতে নিয়ে গেছে, এখন এটাকে উদ্ধারের জন্য উনি দায়িত্ব নিয়েছেন এবং উনি একটা ছোট্ট কমিটিও করে দিয়েছিলেন এবং 8-10 দিনের মধ্যে উনি একটা ফাইনাল সিদ্ধান্ত জানাতে চেয়েছেন যে বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময়, আমি এর আগে আপনার সঙ্গে কথা বলার সময় বলেছিলাম, সেটা একটা হঠকারী সিদ্ধান্ত ছিল যে এলওআই হয়ে যাওয়ার পরে কিছু কোম্পানিকে বাদ দিয়ে দেয়া। সেখানে প্রায় আপনার 3000 মেগাওয়াট বিদ্যুৎ পাইপলাইনে ছিল আসার জন্য এবং প্রায় 4 বিলিয়ন ডলার আপনার ফরেন ইনভেস্টমেন্ট হওয়ার সুযোগ হয়েছে। সেটা যখন আপনার বাতিল করা হলো, তারপরে বর্তমান গভর্নমেন্ট যখন সেটি ইনিশিয়েটিভ নিলেন যে এলওআই গুলোকে রিভাইভ করা হবে, তখন যে আস্থাহীনতায় ফরেন ইনভেস্টররা ভুগতেছিলেন, তারা একটু আশার আলো দেখলেন। কিন্তু এবং উনি 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে এটা একটা ফাইনাল রেজাল্ট দেওয়ার কথা বললেন, কিন্তু সত্যিকার অর্থে আজ পর্যন্ত এই ব্যাপারে ইনভেস্টররা জানে না যে হোয়াট ইজ আওয়ার ফাইনাল ডিসিশন, গভর্নমেন্ট হোয়াট দে আর গোয়িং টু ডু। যদিও দেখেন ইতিমধ্যেই কোর্টের মামলার প্রেক্ষিতে হাইকোর্টের একটা আপনার রায় আছে, সেই রায়তে বলা হয়েছিল যে যদিও বিগত সরকারের সময় নেওয়া 2010-এর নেওয়া যে আইনটা করেছিল সেটা অবৈধ, কিন্তু একই সঙ্গে যদি সরকার ইচ্ছা করে তাহলে দুটো অপশন গভর্নমেন্ট কোর্ট স্পষ্টভাবে উল্লেখ করেছিল। সেখানে ছিল যে উক্ত আইনের আওতায় সম্পাদিত চুক্তির অধীন চলমান কোনো কার্যক্রম এমনভাবে অব্যাহত থাকিবে অথবা নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত আইন গ্রহীত হয় নাই। এবং দফা, এর আগে একটা ক দফা ছিল এবং খ দফা, আমি যেটা কিছুক্ষণ আগে বললাম সেটা, যাহা কিছুই থাকুক না কেন, সরকার জনস্বার্থে উক্ত আইনের অধীন গৃহীত কোনো কার্যক্রম পর্যালোচনা করিবার অধিকার সংরক্ষণ করিবে এবং উক্ত কার্যক্রমের বিষয়ে যে কোনো পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে। এত স্পষ্টভাবে একটা রায় থাকার পরও গভর্নমেন্ট কেন এই এলওআই গুলোকে রিভাইভ করতে পারলো না আমি জানি না। তবে একটা জিনিস ঠিক, তখনকার যে এলওআই গুলো ইস্যু হয়েছিল তাদের মধ্যে সবাই যে সক্ষম এই পাওয়ার প্ল্যান করার জন্য সেটা হয়তো ছিল না, কারণ আমরা বিগত যে সময়টা আমরা দেখেছি এরকম আরো মার্কেটে প্রায় 30-35টা এলওআই দীর্ঘকাল ধরে তারা প্রজেক্ট গুলো করার চেষ্টা করেছে, কিন্তু সেখানে মাত্র 5-6টা হয়েছে। তো সেগুলোকে নিয়ে যদি ফিল্ড লেভেলে কি ধরনের বাধার সম্মুখীন হয়, এগুলো যারা করতে পেরেছে তারা কি বাধাগুলোর সম্মুখীন হয়েছিল এবং কিভাবে সেগুলো সমাধান করেছে, এই বিষয়গুলো নিয়ে যদি আমাদের সঙ্গে ডিসকাস করতো, হয়তো গভর্নমেন্ট আরো পরিষ্কার ধারণা পেত যে এই সমস্যাগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে এবং এই সমস্যাগুলো অ্যাড্রেস করলেই আমাদের এই যে বাধাগুলো এগুলোকে দূরীভূত করা যাবে এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো
গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলাম, আপনার কাছে আমাদের আরও আলোচক রয়েছেন, আমরা তাদের কাছে একটু শুনে আসি। জনাব ফরিদ আহমেদ পাঠান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। জি, যে বিষয়টা আমরা আলাপ করছিলাম, বাংলাদেশে রিনিউয়েবল এনার্জির যে কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং ফিল্ড লেভেলে যে বাধাগুলো, আপনার কাছে কি মনে হয় এখানে প্রধান সংকটগুলো কোথায় তৈরি হয় বা তৈরি হতে পারে? অনেক ধন্যবাদ এটিএন বাংলা এবং মজলিস ভাই আপনাকে এবং এটিএন বাংলার দর্শক শ্রোতা এবং সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, এবং আমার সহ আলোচক যারা আছেন সবাইকে। দেখেন, যে রিনিউয়েবল এনার্জিটা হলো কয়েকটা অপশন, যে অপশনগুলো আমাদের দেশে তার মধ্যে কতটা সুইটেবল কোনটা, এটা আমাকে প্রথমেই দেখতে হবে। রিনিউয়েবল এনার্জি যেমন সোলার প্যানেলে আমরা সৌরবিদ্যুৎ, নাম্বার 1। নাম্বার 2 ইজ উইন্ডমিল। আমার দেশে সেই মোর দেন 8 নটস 10 নটস পার মাইল পার আওয়ার উইন্ড আমার পাচ্ছি না সারা বছর জুড়ে। তারপরে আসছে হাইড্রো ইলেকট্রিক। আমার একমাত্র কাপ্তাই হ্রদের যে এলিভেশন আমাদের দেশের নিম্নাঞ্চল, আমার সেই মেঘালয়ের মতো এত পাহাড়ের উঁচু জায়গা নেই। একমাত্র কাপ্তাই হ্রদ, যে হ্রদ থেকে আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করি, তাও 240 মেগাওয়াটস। তার মধ্যে মাত্র একটা দুটা আপনার জেনারেটর রান করছে, তাও কোনোদিন করছে কোনোদিন করছে না, এই অবস্থায়। তো একমাত্র অপশন এখানে, এবং জিওথার্মালটা হলো যে আমাদের যে আগ্নেয়গিরির সেই উত্তাপ, সেই তাপ থেকে, ওয়েল থেকে আমরা যে অপশনগুলো পাই, সেটাও আমরা করতে পারি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তাও আমরা পাচ্ছি না। তাহলে আমাদের অপশনটা শুধু একটাই, যে সোলার প্যানেল, হ্যাঁ, সৌরবিদ্যুৎ। তো সৌরবিদ্যুতেরও তাও অর্ধেক, পুরো দিনের বেলা আমরা পাচ্ছি, রাতের বেলা আমরা সেই সৌরবিদ্যুতের আমরা পাচ্ছি না। তার মানে আমাদের যে অপশনগুলো, সেই অপশনগুলো যে আমরা 100% আমরা রিনিউয়েবল এনার্জিতে যেতে পারবো না কোনোভাবেই। আমাদেরকে ব্যবস্থা নিতে হবে যে নিউক্লিয়ার পাওয়ারে, ফার্নেস অয়েলে এবং ন্যাচারাল গ্যাসের যে সাপ্লাই, সেই ন্যাচারাল গ্যাসের সাপ্লাই আমাদেরকে যেভাবে আমরা যত্রতত্র ব্যবহার করছি, সেই যত্রতত্র ব্যবহার থেকে বের হয়ে আসতে হবে। এই যে বললেন না যে আমরা এলপিজি ইম্পোর্ট করছি 60%। ওয়াই? আমাদের দেশে একটা মাত্র রিফাইনারি, যে রিফাইনারি ইপিএল, ইস্টার্ন রিফাইনারি, ইস্টার্ন রাইট রিফাইনারি লিমিটেড, তো তার ক্যাপাসিটি হলো 30,000 ব্যারেল। তার মধ্যে একটা ইউনিট শুধু কাজ করছে, তাও 15,000 ব্যারেল। আমাদের ডিমান্ড হলো 100,000, মোর দেন 100,000 ব্যারেলের উপরে। তার থেকে আমরা কি পাচ্ছি, যে আমরা চাচ্ছি যে অতি সহজেই প্রোডাক্টটা পেয়ে যেতে। যেমন আমি আপনাকে লিস্ট দিচ্ছি একটার পর একটা ক্রুড অয়েল থেকে আমি কি পাচ্ছি। একটা ক্রুড অয়েল থেকে পাচ্ছি আমি এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, তারপরে পাচ্ছি আমি অকটেন পেট্রোল, তারপরে পাচ্ছি আমি কেমিক্যাল, যে কেমিক্যালগুলো আপনার পেইন্টিং, তারপরে আইকা, তারপরে বিভিন্ন যে খুব তাড়াতাড়ি শুকায় এরকম কেমিক্যাল, তারপরে পাচ্ছি আমি কেরোসিন, তারপরে পাচ্ছি আমি জেট ফুয়েল, তারপরে পাচ্ছি আমি ডিজেল, তারপরে পাচ্ছি আমি ফার্নেস অয়েল, যেটা আমি ইয়েতে ব্যবহার করতে পারছি, এই আপনার পাওয়ার প্ল্যান্টগুলোতে। তারপরে পাচ্ছি আমি হেভি অয়েল, বিভিন্ন শিপিং বড় মেশিনগুলো যেগুলো ব্যবহার হয়। তারপরে রাস্তাঘাটে আমি বিটুমিন, লাস্ট প্রোডাক্ট। তো এতগুলা প্রোডাক্ট আমাকে যে আপনার রিফাইন্ড প্রোডাক্টটা আমাকে কিনতে হচ্ছে বাইরের দেশ থেকে। অথচ আমরা যদি একটা রিফাইনারি তৈরি করি, একটা ভালো একটা বিগ প্ল্যান্ট তৈরি করে, রিফাইনারি তৈরি করে, আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা পেয়ে যেতে পারতাম, এবং আমাদের দেশের পুরো প্রত্যেকটা সেক্টরে এটা কাজে লাগতো। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে ওয়ার ইজ দ্য প্রবলেমটা কোথায়। প্রবলেমটা হলো যে আমাদের দেশে একটা পাওয়ারফুল একটা বড় একটা রিফাইনারি নেই। এখান থেকে আমরা যদি প্রতিটা প্রোডাক্ট যদি পাই, তাইলে সাশ্রয় জ্বালানি শক্তিতে, বিদ্যুতে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা সাপোর্ট দিতে পারতাম। দেখেন, আপনি রিনিউয়েবল এনার্জিটা আপনার যদি যে বায়ো আপনার যেটা যদি থাকতো, জিওথার্মাল,
যেমন জিও থার্মাল যদি থাকতো তাহলে 24 ঘন্টায় আমি পেতাম যে স্টিম আমি বানাতে পারতাম সেই আগ্নেয়গিরি থেকে, জি। সেই হিট থেকে। জনাব ফরিদ আহমেদ কিন্তু পাঠান, আমি আসবো আবারও আপনার কাছে। আমি একটু শুনে আসি, আমাদের এখানে যেই নবায়নযোগ্য জ্বালানিগুলোর কথা আপনি বললেন তার মধ্যে সৌরবিদ্যুতের সম্ভাবনাই যেহেতু সবচেয়ে বেশি আমাদের এখানে, এবং সেই সেক্টর নিয়ে যারা কাজ করছে তাদের কথা আমরা কিছু শুনলাম। আমাদের সাথে রয়েছেন ডক্টর শামসুল আরিফিন, আমরা তার কথাও একটু শুনি। ডক্টর আরিফিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুনছিলেন, আমরা বলছিলাম যে বাধাগুলো আসলে কোথায় ফিল্ড লেভেলে, যেহেতু আপনারা কাজ করছেন, আপনিও এই দেশে যখনই আপনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, এরপরে এসছেন এই দেশে বিনিয়োগ করতে, যে কোন কোন জায়গায় বাধাগুলো দেখছেন বিশেষ করে এই সেক্টরে, সেটি একটু উল্লেখ করবেন। আচ্ছা, প্রথমে আমি আমাদের যে সম্মানিত আলোচক ফরিদ আহমেদ পাঠান ভাই যে বললেন, আমি at first I like to thank ATN Bangla as well as Amirul Mujlish and all the viewers who are watching this program today. I really appreciate this opportunity. আমাদের যে ফরিদ আহমেদ পাঠান ভাইয়ের সাথে আমি টোটালি ডিসএগ্রি করি। I do not agree with him at all. আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি এবং আমার এক্সপোটেক রিনিউয়েবল এনার্জি লিমিটেডের আমার যে লোকগুলো, আমরা বিশ্বাস করি আমাদের বাংলাদেশে 100% রিনিউয়েবল এনার্জি দিয়ে ইলেকট্রিসিটি চালানো সম্ভব। উনি যেই কথাটা বলল, একটা কথা যে আমাদের উইন্ড স্পিড আমরা পাচ্ছি না। আমাদের ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি আপনার ল্যাবরেটরি তারা একটা রিসার্চ করে দেখেছে যে আমাদের ল্যান্ড 20,000 স্কোয়ার মিটার, 20,000 স্কোয়ার কিলোমিটার ল্যান্ডে আমরা যে উইন্ড টারবাইন, উইন্ড হচ্ছে একটা কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জি উইন্ড স্পিডটা থাকতে হবে 5.5 to 7.5 মিটার পার সেকেন্ড। আমাদের 20,000 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার জমিতে উইন্ড টারবাইনের এই স্পিডটা আছে। উনি হয়তো বোধহয় সেই রিসার্চটা এখনও দেখে নাই। ওখানে আমরা 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। বর্তমানে বাংলাদেশে পিক টাইম ছিল 17,120 মেগাওয়াট, সেটা ছিল 20th মে, 20 মে 2026-এ এটা ছিল আমাদের পিক রিকোয়ারমেন্টস। নর্মালি আমরা 16,000 থেকে 18,000 মেগাওয়াটে আমাদের চলে যায়। বাংলাদেশের ক্যাপাসিটি ইজ 33,012 মেগাওয়াট এসি, মানে এসি মিনস অল্টারনেটিভ কারেন্ট, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি। কিন্তু এই ক্যাপাসিটিতে আমরা কাজ করতেছি না। আপনি জানেন অনেকগুলো কয়লার অভাবে যেগুলা বন্ধ হয়ে আছে। আই এম এগেনস্ট ফসিল ফুয়েল। উইন্ড টারবাইন, আমি আমার একটা বই সম্প্রতি লিখেছি, লেটস সোলার বি দ্য পাওয়ার। সেখানে আমি লিখেছি আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা যদি 140 মিটার থেকে 160 মিটারে যদি আমরা উইন্ড টারবাইনের পোলটা দেই, তাহলে সেখানে আমরা 5.5 মিটার পার সেকেন্ড পাবো। কিন্তু বর্তমানে উইন্ড টারবাইনের ব্লেডের এত ইমপ্রুভমেন্ট আসছে, সেখানে 3.5 হলেও বিদ্যুৎ উৎপন্ন হবে। উনি সোলারের আরেকটা কথা বললো, যেটা আমার খুব দুঃখ লাগে। সবাই এই কথাটাই বলে, সোলার আপনারা তো দিনের বেলায় বিদ্যুৎটা দেন। নো, ইফ আই ইউজ দ্য বেস্ট স্টোরেজ সিস্টেম, কারণ আমাদের তো দিনের বেলায় অনেক সময় অনেক বিদ্যুৎ উৎপন্ন হয় যেটা আমাদের ওয়েস্টেজ হয়। ইফ আই ডোন্ট ইউজ দ্য স্টোরেজ সিস্টেম, আমি পিডিবির প্রত্যেকটা ডাইরেক্টরের সাথে আমি নিজে ফেস টু ফেস তাদের সাথে বসেছি। আমি আমার রিসার্চ ডকুমেন্টও তাদেরকে আমি প্রিন্ট করে বই আকারে বানায় আমি তাদেরকে দিয়েছি যে আমাদের নেক্সট টেন্ডারগুলোতে আপনারা দেন অন্তত পক্ষে 20% বেস্ট সিস্টেম অথবা স্টোরেজ সিস্টেম হোক। তাদের একটাই কথা, এতে দাম বেড়ে যাবে। দাম বেড়ে যাওয়ার মানে অজুহাতটাকে আমি বিশ্বাস করতেছি না। সুতরাং আমরা যদি সোলার স্টোরেজ সিস্টেম ব্যবহার যখন করতে যাবেন তখন কি আপনার আরো মোর ইকুইপড এন্ড মডার্নাইজ ইকুইপমেন্ট লাগবে? আমি একটু জাস্ট কমপ্লিমেন্ট করি। আসলে উনি আরিফিন ভাইয়ের তিনটা কথা ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো থেকে আমাদের দেশকে বেরিয়ে আসতে হবে। প্রবলেম হচ্ছে যে অবশ্যই 100% রিনিউয়েবল দিয়ে আপনার দেশ চালানো সম্ভব, ডাউট নাই। বাট এখানে আপনাকে ডিপে যেতে হবে। যদি খালি বললেই তো হবে না মুখ দিয়ে যে আমি জানলাম আর বললাম, আমি জানি এইচএফও, আমি জানি আপনার ERL2 আছে, আমি জানি FSRU 2 আছে, আমি জানি কোল আমার আছে। এগুলো আসলে হয়েছে কি, এগুলো এটা শেষ হয়ে গেছে, এই সময় শেষ। নতুন করে এগুলো আসবে না। আপনি কি বাংলাদেশে কালকে একটা এইচএফ প্ল্যান স্থাপন করতে পারবেন না, আপনি করবেন না।
কারণ আপনার তো তেলের যোগান নাই। আপনি জানেন যে খুলনাতে 800 মেগাওয়াটের একটা কম্বাইন সাইকেল বসে আছে, একদিনের জন্য চালু হয় নাই। ওখানে 3টা প্ল্যান্ট বসে আছে, সেটা কি আপনার কিসের জন্য? প্ল্যান্ট তো আছে আমাদের, তারপর আমার কাছে জ্বালানি নাই। তা আপনাকে ইউ হ্যাভ টু ফোকাস ইন জ্বালানি, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে উইন্ড সাচ এ ইম্প্রুভ অলরেডি হয়েছে। Yes. আমাদের নিয়ার শোর এবং অফশোর 3টা জায়গায় আমাদের স্কোপ রয়েছে। এখানে মোর দ্যান উনি বলেছে 30,000 মেগাওয়াট কিন্তু আমরা ওখানে আনতে পারি। ইন এডিশন আপনি যে রিসেন্টলি যেটা আমি নিজে দেখে আসছি, মানে অন্য মানুষের চোখে না, 1000 মেগাওয়াট নিয়ার শোরে আপনার সোলার, অফশোর সোলার। আচ্ছা, আপনার কি চিন্তা করেন? আর এই একটা বাজে বা নেগেটিভ ইম্প্যাক্ট আমি যেটা করি যে ভাই দিনে চলে রাতে চলে না, দিনে আমার আপনি যদি তেল না দেন, আপনি যদি ফুয়েল না দেন, তো কোন মেশিনটা দিনে চলবে রাতে চলবে? আমি আপনি মানে জ্বালানি আপনি যদি বলছেন না দেন, storage করে রাখা যায়। স্টোরেজ, দিস কাইন্ড অফ স্টোরেজ আপনি যদি মজুত করে আপনি রাখতে যদি পারেন, এলএনজি নিয়ে আসেন, সেটাও স্টোরেজ করেন আপনি। আপনি লং টার্ম এলএনজি টার্মিনাল করার চেষ্টা করছেন, ল্যান্ড বেস। আপনি চেষ্টা করতেছেন আপনি কোল স্টোরেজ করবেন, আপনি চেষ্টা করছেন আপনি ERL 2 বসে আরও জ্বালানি স্টোরেজ করবেন, একই জিনিস। আপনি ইঞ্জিন থাকলে তো না, কিন্তু এখন আপনাকে বুঝতে সাশ্রয় হবে কোনটা জ্বালানি। সেটি হচ্ছে না, বিষয় বিষয়টা এবং হলো- পরিচ্ছন্ন। না, এখানে একটা কথা আছে, সাশ্রয়ের একটা বিষয় আছে। ফাইন, আপনি বলতেছেন যে সোলার দাম বেশি, আমি মানলাম, কিন্তু আপনি ট্যাক্স বসায় দিয়ে বলতেছেন যে দাম বেশি, তাহলে তো এটা হলো আমি না তো ট্যাক্সের ভাই। প্রসঙ্গে আসবো, ভাই, আমি আমরা একটা just নিয়মাফিক বিরতি নিয়ে না, আসবো। আমি জাস্ট আরেকটা কথা বলতে জি, চাই please। বিরতির আগে। ভাই যে কথাটা বললো আমাদের ফরিদ আহমেদ পাঠান, যে 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 দ্যাট মিনস জিওথার্মাল আমাদের হবে না, ওনার ডেফিনেশন অ্যান্ড ওনার এক্সপ্লেনেশন ইজ রং, টোটালি রং। জিওথার্মাল হইতে হলে আপনার যে আগ্নেয়গিরি থাকতে হবে তা না। আমাদের বাংলাদেশে অলরেডি একটা রিসার্চ হয়েছে, একটা বোরিং বর্তমানে চলতেছে। আমি যদি 1800 থেকে 2000 মিটার নিচে যায়, মাটি নিচে যায়, সেখানে অলরেডি গলিত সবসময় হিট থাকবে, ওইখান থেকে আমরা হিটগুলো আনতে থাকবো। সুতরাং ওনার সাথে আমি দ্বিমত পোষণ করে বলবো উইন্ডের গ্রেট পটেনশিয়ালিটি, সোলারের আমরা যদি স্টোরেজ করে রাখবো, এবং জিওথার্মালও আমাদের সম্ভব। ওয়ান লাস্ট কিন্তু expensive নাকি? নো, এটা একটু এক্সপেন্সিভ, কিন্তু যখন কারণ আপনি আমাদের দেশের বাস্তবতা সেটি আবার কিন্তু যখন আপনি দেখবেন এই যে আমাদের যে বিদেশ থেকে যে আমরা আনতেছি এলএনজি, আমরা আনতেছি বিদেশ থেকে পেট্রোলিয়াম, আমরা বিদেশ থেকে আনতেছি কয়লা, কোল, এবং যখনই কোনো একটা যুদ্ধ হবে, কোনো কিছু হবে, এগুলার দাম বেড়ে যায়। ওইটার কথা চিন্তা করে এগুলার এক্সপেন্সিভ হচ্ছে না। আমি খালি একটা এক্সাম্পল দেখাই। উনি বলল যে কাপ্তাই ড্যাম আমাদের হাইড্রো আমাদের দেশে সম্ভব হবে না, কারণ এখানে পপুলেশন ডিসপ্লেসমেন্টের একটা প্রশ্ন আছে। যেখানে হাইড্রো হয় সেখানে ফিশ, ইকোলজিক্যাল প্রবলেম, আমি হাইড্রোতে অত বেশি যাচ্ছে না। কিন্তু আমাদের কাপ্তাই ড্যামে যদি আমরা 1% ওয়াটার ব্যবহার করি এবং সেখানে যদি আমরা ফ্লোটিং সোলার দেই, 1% পানিতে যদি আমরা ফ্লোটিং সোলার দেই, আই এম গেটিং 500 মেগাওয়াট ইলেকট্রিসিটি। ওয়েল, আমি একটা বিরতি নিয়ে এসে তারপরে এই আলোচনায় আসছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পরে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ডক্টর শামসুল আরফিন। আমরা যে বিষয়গুলো আলাপ করছিলাম আপনি বলবেন সেগুলো, পাশাপাশি আরেকটি বিষয় বলবেন কিনা যে সরকার যে সৌরবিদ্যুৎ খাতে কর এবং শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে, কিংবা সৌর যন্ত্রাংশ যেগুলো সেগুলো আমদানিতে শুল্ক সুবিধা দিয়েছে, সৌরবিদ্যুৎ উৎপাদনের যে কর অবকাশ সেই সুবিধা দেওয়া হয়েছে, ইভেন যারা কর রিবেটের কথা বলছে, যারা সৌরবিদ্যুৎ ব্যবহার করবে তাদের, এই বিষয়গুলো কি এই খাতকে উন্নত করার দিকে একটা ইতিবাচক অগ্রগতির দিকে যাবে না? আপনার কাছে কি মনে হয়? আপনাকে যথেষ্ট ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য, কারণ আমাদের সরকার যেই কাজটা করেছে, আমি যদি আমাদের গেস্টদেরকে, যারা ভিউয়ারকে যদি এই কথাটা বলি, ভিউয়ার সবাই এটাকে যাচাই করতে পারবে। সরকার আমাদের সোলার পাওয়ার প্ল্যান্টের জন্য, অথবা আমরা যেটাকে বলি গ্রিড টাইড ইউটিলিটি স্কেল সোলার পাওয়ার প্ল্যান্টের জন্য, হ্যাঁ, সমস্ত কিছু দিচ্ছে। কিন্তু যখন রুফটপ সোলার, আমাদের যেখানে রুফটপ সোলারে কিন্তু ট্যাক্স, আমি এই অনুষ্ঠানে আসার আগে আমাকে দু একটা রুফটপ সোলার কোম্পানি বললো যে আরফিন ভাই এই কথাগুলো একটু বললেন, যে রুফটপ সোলারে কেন সরকার, এইটাও তো সোলার, একই সোলার, যদি সৌর বিদ্যুৎ হয় আমাদেরকে আপনারা ট্যাক্স রিবেট দিবেন, বেনিফিট দিবেন, এবং আমরা যারা, আমাদের 10 বছরে কোনো মানে ট্যাক্স নাই, আমার কোম্পানির ট্যাক্সও নাই, আমি তো এমডি, আমারও ট্যাক্স নাই, আমাদের এমপ্লয়ীদেরও কোনো ট্যাক্স নাই ফর রিনিউয়েবল এনার্জি। কিন্তু এই সুবিধাটা কিন্তু যারা রুফটপ সোলার করে, যে কোম্পানি করে, তাদের নাই। সুতরাং আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি সরকারের কাছে
এই আবেদনটা করতে চাই যে আমাদের বর্তমানে ডাইং ইস্যু ইজ রিনিউয়েবল এনার্জি। কারণ রিনিউয়েবল এনার্জির ভিতরে আমাদের বাংলাদেশের রিনিউয়েবল এনার্জিতে ইম্পর্টেন্ট যে ইন্টারকানেক্টেড রিজন, একটা হচ্ছে আপনার ইকোনমিক, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল, একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল। আপনি যদি ইকোনমিকের কথা চিন্তা করেন 2024 থেকে ফার্স্ট কোয়ার্টার অফ 2025 থেকে ফার্স্ট কোয়ার্টার অফ 2026-এ গার্মেন্টস সেক্টরের ফিনান্সিয়াল লস $2 বিলিয়ন। তাদের এভরি কোয়ার্টারে অর্ডার ক্যান্সেলেশন $1 বিলিয়ন এভরি কোয়ার্টারে। তার মানে দেখেন বছরে তাদের $6 বিলিয়ন লস। যখন ইলেকট্রিসিটি পায় না তখন তাদের প্রোডাকশন কস্ট বেড়ে যায়, প্রোডাকশন কস্ট 20% থেকে 30% বেড়ে যায়। ভাই আমি কিন্তু গার্মেন্টস সেক্টরের লোক না, কিন্তু আমাদের তো বুঝতে হবে যে আমরা কাদেরকে আমরা হেল্প করতেছি, এটি আমাদের ব্রেড অ্যান্ড বাটার, এটি আমাকে মানে বাংলাদেশকে বাঁচিয়ে রাখতেছে আমাদের রেডিমেড গার্মেন্টস। আমি একটু জি, 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 টেক্সট না ভাই শেষ করব। না, আরেকটা হচ্ছে আপনার আপনার মানে প্রফিট লস। এই ইলেকট্রিসিটি আপনার মানে রোড শেডিংয়ের কারণে প্রফিট লস হচ্ছে 25% থেকে 35%। এখন আমরা যদি এই গার্মেন্টস সেক্টরটাকে, রেডিমেড সেক্টর, এখানে স্পিনিং মিল, এদেরকে যদি আমরা এদের যদি ডিজেল জেনারেটর ব্যবহার করা লাগে, আর এদের যে আপনার গ্যাসটা যে হয়, গ্যাসের কিন্তু পিএসআই যেখানে 8 পিএসআই হওয়ার কথা সেখানে কোনো ক্ষেত্রে 1.5 থেকে 2 পিএসআই নেমে যায়, কিছুই করা যায় না, চাপটা থাকে না। তখন বাধ্য হয়ে তাদের টারবাইন ঘুরবে না বা তাদের যে মেশিন সেগুলো ঘুরবে না, তখন তাদেরকে বাধ্য হয়ে ডিজেল জেনারেটর ইউজ করা লাগে, যেখানে আমরা সেখানে কস্টিংটা আবার বেড়ে যায়। যেখানে নরমালি গভর্নমেন্টের কস্ট হচ্ছে 14 টাকা পার কিলোওয়াট আওয়ার। যখন আমি এই ডিজেল জেনারেটর করব তখন আমার 35 থেকে 37 টাকা তখন কম্পিটিটিভ কান্ট্রিগুলোর ক্ষেত্রেও তার জন্য একটা সমস্যা তৈরি হয়। এবং আমরা কিন্তু অলরেডি ভিয়েতনাম কিন্তু আমাদের উপরে উঠে গেছে। আমরা কিন্তু এখন 3 নম্বরে, উই আর অন দ্য থার্ড নাম্বারে। আগে তো ছিলাম আমরা দ্বিতীয় সারা মানে পৃথিবীতে। উই হ্যাভ অলরেডি স্লাইড ডাউন। সুতরাং আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট টাইম, দিস ইজ দি মোমেন্ট ফর দ্য গভর্নমেন্ট টু মেক এ ডিসাইসিভ রোল, টু মেক এ ডিসাইসিভ ডিসিশন। আমি একটু আসবো, আমি একটু ফরিদ পাঠান আছেন আমাদের সঙ্গে, আমি ওনার কাছে একটু শুনে আসি, তারপরে আমি আবার আসবো। যারা ফরিদ আহমেদ পাঠান, শুনছিলেন আপনি রিনিউয়েবল এনার্জির বিষয়ে বলছিলাম, যেই আপনিও জানেন যে বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রেই যে ধরনের বাধাগুলো আসে সেখানে আমরা বলি আমলাতান্ত্রিক কিছু জটিলতা থাকে, গুড গভর্নেন্সের ইস্যু আছে। এইসব ইস্যুগুলো অন্তত এবার তো আমরা প্রত্যাশা করেছিলাম গভর্নমেন্ট যেভাবে রিনিউয়েবল এনার্জির কথা বলছিল সেই জায়গায় সেই বিষয়গুলো কিন্তু এখনও রয়ে গেছে, খাত সংশ্লিষ্টরা সেটাই বলছেন। আপনি কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ মজেশ ভাই। আমি আবার একই কথা বলতে হচ্ছে যে দেখেন বর্তমান যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের অনেক তার সহানুভূতি আছে যে সেই রিনিউয়েবল এনার্জির উপর ইনভেস্টমেন্টের, কিন্তু আমরা বর্তমান যে অবস্থা আমাদের ক্লাইমেট এবং চতুর্দিকের যে ফিজিক্যাল অবস্থা, সে সব কিছু মিলে আমাদের দেশের যে আমি মনে করি যে সোলার প্যানেলটা আমাদেরকে সাবসিডি দিতে পারবে, অর্ধেক আমাদেরকে সাহায্য করতে পারবে, পুরোপুরি সাহায্য করতে পারবে না। তার কারণ হলো যে যদি আপনার একটা পার কিলোওয়াট আমাকে 18 থেকে 20 টাকা আমাকে পারচেজ করতে হয়, তাহলে আমি আমার কনজিউমারকে যে ব্যবহার করবে তাকে আমি সে কত টাকা দিতে পারবো? আচ্ছা, এখনই আমরা 5 টাকা পার কিলোওয়াট। মনে হয় যে এই তথ্যটা সঠিক না বাড়ান ভাই। আপনি জানেন না যে এখন বর্তমানে কিন্তু পার কিলোওয়াট সোলারের প্রাইস কিন্তু ইভেন সামটাইম লেস দেন 5 টাকা, কিন্তু ক্ষেত্র বিশেষে আমরা 6 টাকা ধরে ফেলি। তো উনি এভাবে তথ্য দিলে তো আসলে হবে না, তথ্যগুলো অথেন্টিক হতে হবে। না আমি আপনাকে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন, আপনি কালকে আসেন, আমি আপনাকে 6 টাকা ধরে দিব সোলার। আমরা মনে হয় এই বিষয়টাতে ফোকাস না করে, আমারও তাই মনে হচ্ছে, তর্কে না গিয়ে আমরা ব্যারিয়ারগুলো থেকে বেরিয়ে আসি। আচ্ছা, আমরা বিগত 15 বছর করেছি, আমি লক্ষ্য করেছি ফর দ্য লাস্ট 20 days এভরি ডে দেয়ার ইজ অ্যান আর্টিকেল ইন দ্য পেপার এইসব বিষয়ে, এবং আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তারা এগুলো খুব ভালোভাবেই জানেন যে আমাদের ইলেকট্রিসিটি ঘাটতির জন্য
কোন কোন সেক্টরে কি পরিমাণ লস হচ্ছে। But we need the power right now, Yes. and that to be the solar power. এটাই কনক্লুশন আমরা অনেকে আগেই এসে গেছি। কাজেই এই ধরনের ফোরামে আমরা যখন আসি তখন আমাদের উচিত হবে ওই যে আমাদের উপস্থাপক সাহেব যে একটা প্রশ্ন করেছেন, আমরা ফিল্ড লেভেলে কি সমস্যার সম্মুখীন হচ্ছি এগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে লেটস ফোকাস অন দোজ পয়েন্ট। এই তাত্ত্বিক কথা আমরা অনেক জানি, অনেক শুনেছি, অনেক ম্যাগাজিনে দেখেছি, আমাদের স্টেক হোল্ডাররা জানেন, তারা কম জানেন না এইসব বিষয়ে। শফিক ভাই, আমি আসলে ওই জায়গা থেকে যেতে যাচ্ছি। জি, জি। মজিদ ভাই, একটু সুযোগ দেন আমাকে। যে শফিক ভাই আমি একটু শুনে আসি, আমি আপনার কাছে আসব, অবশ্যই আপনার কাছে আসব, আমি একটু শুনে আসি। আমরা হয়তো ইন্টারাপ্ট করছিলাম, ফরিদ পাঠান বলছিলেন, প্লিজ ক্যারি অন। দেখেন যে আমরা তো ডাটা থেকে কথাগুলো বলছি, আমরা তো ডাটা বাইরে থেকে কথাগুলো বলছি না। কম্বাইন সাইকেল যে গ্যাস যে প্রডিউস হয় 3 টাকা 90 পয়সা আপনার প্রতি কিলোওয়াট। তারপরে কয়লা থেকে যেটা হয় যে আমরা কয়লা থেকে যে পাওয়ার প্ল্যান্টগুলো, সেই পাওয়ার প্ল্যান্টগুলো থেকে আমরা পাচ্ছি 8 টাকা থেকে 9 টাকা। আজকে যারা কনজিউমার যারা, তাদেরকে তো দিতে হবে যে বর্তমানে যে আমরা প্রাইস রেজ করে, প্রতি কিলোওয়াট প্রাইস রেজ করে, কম ব্যবহার করে সাপ্লাই কমায় নিয়ে আসলে তো আপনার সমাধান হবে না। আমাদের সমাধান করতে হবে যে সাপ্লাইটাকে বাড়াতে হবে। যদি সাপ্লাই যদি কিন্তু পাঠান ভাই, আপনি যে তথ্যটা দিচ্ছেন প্রাইস সম্পর্কিত, মোস্তফা আল মাহমুদ তো উনি তো বলছেন যে এইটি 6 টাকায় দেওয়া সম্ভব বা ওনারা দিচ্ছেন। মজলিস ভাই, ইভেন উনি যে কয়লা সম্পর্কে যে আইডিয়াটা দিলেন, আমি আজকে তথ্য নিয়েছি, এনার্জি কস্ট হচ্ছে অলমোস্ট 7 টাকা এনার্জি কস্ট, আর ক্যাপাসিটি কস্ট অলমোস্ট 6.5 টাকা, 11.5 টাকা আজকের কস্ট আছে কিন্তু। তো উনি 9 টাকা করে 8 টাকা করে কয়লা কেমন হলো? আর কয়লায় তো কিছু এনভায়রনমেন্টাল ইস্যু তো রয়েছে, তথ্যগুলো সঠিক হওয়া দরকার। আদারওয়াইজ তথ্য ইভেন আপনার আমাদের লোকাল গ্যাস যেটা, দিস ইজ আওয়ার ওন গ্যাস, সেখানেও কিন্তু আপনার এত কমে না কিন্তু। গ্যাসে তো আলটিমেটলি আমরা সেভরনকে পে করি, অন্যদেরকে পে করি। গভর্নমেন্ট সাবসিডি দিয়ে Yes, কম্বাইন সাইকেলে সাবসিডিটাকে আপনি উঠাই দিবেন কেন? সাবসিডি ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। দিস ইজ মাই মানি, দিস ইজ ইয়োর মানি, দিস ইজ পিপলস মানি। আপনার সাবসিডি উঠাই দেওয়ার কিছু, আমি একটু আসি, আমাকে সুযোগ দেন। এই জন্য বোধহয় উনি সাবসিডি বাদে বলছে হিসাবটা। সাবসিডি আপনি ধরতে হবে, আপনাকে সাবসিডি ধরবেন না, সাবসিডি কত টাকা? আচ্ছা, আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে, ওকে ফাইন, আপনি প্রায় 200 টাকা। আমি একটু পাঠানের কাছে শুনে আবার আসছি। জি পাঠান ভাই, বলছিলেন আপনি। হ্যাঁ, যে সোলার, অবশ্যই সোলার ইজ ওকে, ইজ ফাইন, বাট দ্যাট ইজ আপনার অ্যাসিস্টেন্স। কিন্তু সোলারের উপর 100% আপনি পারবেন না কোনোভাবে। আচ্ছা, আমরা একটু আপনি যদি আচ্ছা পার্সেন্টেজ নিয়ে আমরা আচ্ছা পার্সেন্টেজের ডিবেটটা আমরা না যাই, আমরা কিন্তু ফরিদ ভাই ব্যাটারি অবশ্যই পারবেন। কিভাবে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আপনি কত মেগাওয়াট, উই নিড হোল কান্ট্রি ক্যান বি ডান। মেগাওয়াট পাওয়ার। আপনি একটা জিনিস বলি আপনাকে ভাইজান, প্লিজ শুনেন। আজকে সকালবেলা একটা আর্টিকেল প্রচারিত হয়েছে ব্লুমবার্গ থেকে, আজকে সকালবেলা আমি দেখেছি, শুধু এশিয়াতে 64.8% রিনিউয়েবল দিয়ে চলে এই মুহূর্তে। এশিয়া, আজকে সকালে আর্টিকেল প্রচারিত। তার মানে ওখানে আমরা বাংলাদেশে 4-5% আসি, ঠিক আছে, কিন্তু অন্য দেশগুলো কিন্তু জায়গা মতো অলরেডি পৌঁছে গেছে। কিন্তু আপনি এই তথ্যগুলো একটু সঠিক হওয়া দরকার। আমরা যেহেতু এই রিনিউয়েবল যে কোনো পয়েন্টে আমাদেরকে যোগাযোগ করেন, কথা বলেন, আমরা এক্স্যাক্টলি পয়েন্ট। আমার মনে হয় শফিক ভাই কথা আসা দরকার। শফিক ভাই যেটা বেরিয়ারগুলো কিভাবে সলভ করবো সেদিকে যাওয়া দরকার। জি না না, আমি একটা জিনিস মজলিস ভাই, আমি একটা জিনিস আপনাকে শেয়ার করি, আগে শুনুন। বাংলাদেশের পাওয়ার প্ল্যান্ট কতগুলো আছে আপনাকে জানা আছে? 7টা টোটাল অলমোস্ট 200 পাওয়ার প্ল্যান্ট আছে, অলমোস্ট। সোলার না, মানে আপনি বলছেন সব পাওয়ার প্ল্যান্ট মিলে আমি সেটা বলছি, এই পাওয়ার প্ল্যান্ট গুলোর 1 টাকা কেউ ট্যাক্স দিছে কি কেউ? আপনি আমাকে বলেন, নো, ট্যাক্স ছাড়া আসছে। সোলারে কত টাকা ট্যাক্স দেন আপনি? টিল টুডে আপনি বাসায় যদি লাগাতে চাই তাহলে ট্যাক্স লাগবে অলমোস্ট 40%, 50%। আজকে যদি লাগাতে চাই তাহলে আপনি কিভাবে রুফটপে আজকেও যদি লাগাতে চাও, এটাই আমাদের সমস্যা। আপনি সেকেন্ড দেখেন, আপনি ভর্তুকি দিচ্ছেন কত টাকা পার হেড? ভর্তুকি দিচ্ছেন 5 টাকা, যেখানে 5 টাকা। তা আপনি ভর্তুকি যেখানে দিচ্ছেন সেখানে আপনি সোলারে কিন্তু ভর্তুকি দিচ্ছেন না, নো ইলেকট্রিসিটি নো পে। তো এইভাবে যদি আপনি ধরেন কি ইমব্যালেন্স যদি আপনার পলিসি থাকে, তাহলে তো আপনি সেটা কস্ট এফেক্টিভ করতে পারবেন না। এরপরও কিন্তু সোলার দাম এখনো কম।
তার মানে আলটিমেটলি আমাদের তো মূল কনসার্নটা কি? মূল কনসার্ন হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে বড় ধরনের ক্রাইসিসে আছে Yes. এবং এই ক্রাইসিস সহসা এটা যাবে না। আজকে হুরমুজ গেছে, বাবাল বান্দাত গেছে, কালকে পরশুদিন কি হবে উই ডোন্ট নো। ও তো এই সময় রিনিউয়েবল ছাড়া বাংলাদেশের অন্য কোনো গতি কোনো নেই। গতি নেই। আমরা মূল পয়েন্টে আলোচনা করা দরকার, এই গতিগুলো কিভাবে আমরা আমি আগাইতে আসবো পারি আবারও। সেই জায়গায় যাওয়া দরকার। আমি একটা বিরতি নিয়ে এসে তারপরে এই আলোচনায় আসছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম, আমরা আপনার কাছে একটু শুনবো। এই ভাগে এসে যে বিষয়টি আসলে জানতে চাচ্ছি, আপনিও যেটি বলছিলেন এবং যেটির উপর জোর দিচ্ছিলেন, যে আমাদের তো মোটামুটি গবেষণা বা তত্ত্ব কথা অনেক হলো, যেটি আমাদের ফিল্ড লেভেলে অবস্ট্যাকলগুলো রয়েছে, বিশেষ করে আপনারা যখন কাজের ক্ষেত্রে যেগুলো পাচ্ছেন সেগুলো একটু শুনতেই চাই। কারণ দীর্ঘদিন থেকে তো ল্যান্ড একুইজিশন সহ ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ কেন আসে, নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে। সেই সব বিষয়ে যদি কিছুটা আলোকপাত করেন, কারণ সেগুলোই তো আসলে নীতি নির্ধারণী মহলের কাছে পৌঁছাবার কথা। ধন্যবাদ আপনাকে। শুনেন, আমি প্রথমেই বলতে চাই, যেমন আমাদের শুধু সোলার দিয়ে ইমিডিয়েটলি আমাদের দেশের ক্রাইসিস বা রিকোয়ারমেন্ট ফুলফিল করা যাবে না, বা অন্য কোনো সোর্স থেকে যে আমরা ইলেকট্রিসিটি আনবো সেটাও এত তড়িৎ করা যাবে না। কিছু এনভায়রনমেন্টাল প্রবলেম আছে, নানাবিধ প্রবলেম আছে। বাট আমরা এখন যে অবস্থায় আছি, এই অবস্থা থেকে সহনীয় পর্যায়ে একটু যেতে গেলে আমাকে মেজরিটি ওই সোলার পাওয়ার প্ল্যান্ট থেকেই আপনার পাওয়ার নিতে হবে। এতে অনস্বীকার্য, এ নিয়ে ডিবেট করার দরকার নেই, এ নিয়ে ক্যালকুলেশনের কোনো দরকার নেই। মিক্স পাওয়ারের প্রয়োজনীয়তা আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। কোনো কান্ট্রি এখন 100% সোলার দিয়ে যেমন চলে না, রিনিউয়েবল এনার্জি দিয়ে চলে না, তেমনি একটা মিক্স পাওয়ারের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটা দেশ তার আপনার প্রবলেম গুলো সলভ করছে। তবে এখন আমাদের মিক্স পাওয়ারের মধ্যে সোলার পাওয়ারটাই একমাত্র সোর্স যেখানে এটা এখন ভায়াবল, এবং আমাদের দেশের ইকোনমিক কনটেক্সটে, এনভায়রনমেন্টাল কনটেক্সটে এটাকে আমাদের এখন করতে হবে। তবে এটা করতে গিয়ে আমরা দেখেন ফিল্ড লেভেল থেকে আরম্ভ করে সর্বত্রই যে ধরনের বাধার সম্মুখীন হই, আমাদের সবাইকে অকপটে সে বাধাগুলোর কথা বলতে হবে। কারণ যারা এই বাধাগুলো দূরীভূত করবেন তাদেরকে যদি আমরা, কারণ আমাদের এই ফিল্ড লেভেল অভিজ্ঞতা খুব বেশি কোম্পানির নেই। মনে হয় এ পর্যন্ত 60-65টা এলওআই ইস্যু করেছিল বিগত গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত। তার মধ্যে বোধহয় 7-8টা পাওয়ার প্ল্যান্ট ইনফ্যাক্ট এস্টাবলিশড হয়েছে, আর কোনোটা হয়নি। কাজে কেন হয়নি? এতগুলো এলওআই ইস্যু করার পরেও তখনকার ট্যারিফ, অত্যন্ত আকর্ষণীয় ট্যারিফ দেওয়া হয়েছে, তারপরেও এগুলো কেন আমাদের বাস্তবায়ন হলো না? আমরা কি এই সকল সোলার পাওয়ার প্ল্যান্টের ফাইন্যান্স কি আমরা দেশীয় ব্যাংক থেকে করতে পারবো? আমার মনে হয় না, আমরা পারবো না। দিস ইজ দ্য রিয়ালিটি। তাহলে হাউ টু ম্যানেজ দিস ফাইন্যান্স? এখন এইটাকে যদি আমরা করতে যাই, তাহলে ফরেন ব্যাংক থেকে লোন নিতে গেলে যে সকল রিকোয়ারমেন্ট আছে সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। নাম্বার 1। নাম্বার 2, আমাদের আমলাতান্ত্রিক জটিলতা খুব স্পষ্ট করে বলতে গেলে হয়তো বলাটা ঠিক হবে না, যে জটিলতা আমরা ফেস করছি। এই যে গভর্নমেন্ট যে আপনার আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট করার যে পরিকল্পনা করেছে, এই গতি যদি এরকম ভাবেই চলে, আমি বলবো যে 2000 মেগাওয়াট হবে না। আমি লিখে দিতে পারি 2000। এখান থেকে আমাদের এর সঙ্গে জড়িত যারাই থাকবেন তাদেরকে দেশপ্রেমিক হতে হবে, তাদের সৎ হতে হবে, তাদেরকে একটা কমিটমেন্টের মধ্যে থাকতে হবে যে আমি এটা করবই। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমি যে দিয়ে দেখেছি, আজ 4 মাস 5 মাস হয়ে গেছে, ছোট্ট একটা পলিসি সে আজ পর্যন্ত ফাইনালাইজ হয়নি। কোনটা? এই যে আপনার দুটো আছে, যেমন একটা টেন্ডার প্রক্রিয়ায় যেটা আমরা যদি এই পাওয়ার প্ল্যান্ট গুলো করতে যাই, তার টার্মস এন্ড কন্ডিশন, তার স্পেসিফিকেশন, টেন্ডার ফ্লোট করা হয়েছে, তা 1 মাস করে টাইম বাড়ানো হচ্ছে। বাট এটাতে যে কোনো কাজ হবে না, এটা কিন্তু আমাদের স্টেক হোল্ডার অলরেডি বুঝতে পেরেছে, তাদের সঙ্গে কথা হয়েছে যে এটা আপনার বাস্তবায়ন হবে না, কারণ ইনভেস্টর চায় তার মানি রিকভার করতে। আমি একটু সাপ্লিমেন্ট করতেছি আপনার সাথে, শুধু তাই নয়, আলটিমেটলি যতগুলো স্কোপ আছে,
কোনোটাইতে কিন্তু একেবারে কমপ্লিট সলিউশন কিন্তু নাই। সে ধরেন আরপিপি যেটা আপনি বললেন যে ব্যাংকেবল ডকুমেন্ট নাই, গ্যারান্টি নাই যে কোনো বিনিয়োগ করবে না। ইভেন তারা চেষ্টা করছে পিপিপি মডেলও কিন্তু আপনার এই যে ট্রানজ্যাকশন অ্যাডভাইজারি ওয়ার্ল্ড ব্যাংক এডিবিকে লাগাই দিয়ে এটা কতদিনে শেষ হবে, কয়টা হবে, এটা কিন্তু সমাধান নাই। আপনি যদি বলেন এমপিপি মার্চেন্ট পাওয়ারের, সেখানে আজ পর্যন্ত কিন্তু এসএলএটা হয় নাই কিন্তু, অর্থাৎ ওটা হবে না, ওটা চায়নাতে ফেল করেছে, আমি জানি। আমি সেটাই বলছি, আপনার কাছে সাপ্লিমেন্ট করলাম এই জন্য। জি প্লিজ। হবে, ওইগুলো হবে না। স্পষ্টভাবে যেটা আমি বলতে চাই, এই মুহূর্তে যেটা মানে আকর্ষণীয় ইনভেস্টরদের জন্য আকর্ষণীয় করার জন্য, শুনেন, কোন এক সময় বিগত সরকারের সময় আমরা বলতে পারি দুর্নীতির কারণে না, কিছু ইনসেনটিভ দেওয়ার কারণে তখন কিন্তু অনেক ইনভেস্টর এদেশে এসেছিল। এখন কিন্তু ইনভেস্টর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে আনা যাচ্ছে না। তাদের কারণগুলো আমরা সংশ্লিষ্ট স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করেছি এবং তারা আশ্বাসও দিয়েছে যে তারা সেগুলো করবেন, কিন্তু আজ 5 মাস হয়ে গেছে, সেগুলো কি হয়েছে? এই কথাগুলো যে আমরা স্পষ্টভাবে না বলতে পারি, তাহলে আমি জিজ্ঞাসা করবো যে আমার ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থ বা অন্য কোনো স্বার্থের জন্য আমরা কেন কথা বলতে কম্প্রোমাইজ করে যাচ্ছি কিনা। আমার কাছে খুব স্পষ্ট কথা, আমাদেরকে ইনভেস্টর ফ্রেন্ডলি করতে গেলে আমাদের পলিসির পরিবর্তন আনতে হবে, আমাদের সরকারকে তার আস্থা অর্জন করতে হবে। তারা বিদেশি ইনভেস্টর আস্থাহীনতায় ভুগছে, আর এত সোলার পাওয়ার প্ল্যান্ট করার মতো আমাদের অর্থ নেই, দেশীয় ব্যাংক যোগান দিতে পারে। গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলাম, আপনি কি একটি বিষয় বলবেন যে হুইচ ওয়ান উইল বি মানে কন্ডিউসিভ ফর বাংলাদেশ? এই জায়গায় কি আরপিপি, পিপিপি এবং আপনি বলছিলেন এমপিপি, এর মধ্যে আসলে কোনটি এই মুহূর্তে? আমার কাছে মনে হয় আপনার টেন্ডার প্রসেসেও যেতে পারে, পিপিপির মাধ্যমে যেতে পারে, বাট এই পিপিপি বা এই প্রসেসগুলোর জন্য আপনার যে পলিসিগুলো দরকার সেগুলোকে অ্যাডপ্ট করা হয়নি এখনো প্রপারলি, করা হয়নি। বা এটার উপরে আমি একদিন মন্ত্রী মহোদয়ের কথা শুনে এতটাই আশান্বিত হয়েছিলাম যে আমি খুব স্পষ্ট পিন পয়েন্ট ব্যক্তিগতভাবে আমি বলবো, কারণ আই থিংক দ্যাট আই শুড টক, নোবডি উইল টক, আই শুড টক। কারণ উনি বলেছিলেন যে আমার রাতে ঘুম হয় না, এই কথা শুনে আই ওয়াজ সো প্লিজড যে এবার নিশ্চয়ই একটা পরিবর্তন আসবে। বাট উনি আরেকটা কমিটমেন্ট করেছিলেন, আমার প্রিন্সিপাল এসেছিল চায়না থেকে, তার চেয়ারম্যান বিপিটিভি বললেন যে আমরা 3 দিনের মধ্যে করে দিচ্ছি, মানে 5 দিনের মধ্যে আমরা এটা সলভ করে দিচ্ছি। আজ 1 মাসের উপরে চলে গেছে এবং তারা গিয়ে আবার তাদের স্টাফ মোবিলাইজ করেছে, এখানে অফিস করেছে। আমি 400 একর জায়গা কিনে বসে আছি, বাট এখানে আবার নতুন করে টেন্ডার করে এখানে আরেকটা পার্টি আসবে, সে আমার জায়গাটাকে নেওয়ার চেষ্টা করবে এবং ইতিমধ্যে আমাকে হুমকি দেওয়া শুরু করেছে, আপনি জমি বিক্রি করে ফেলেন। এই যে একটা কমপ্লেক্সিটি সৃষ্টি করা হচ্ছে, এতে করে পাওয়ার এই সেক্টরটা আরো 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 মানে একটা জটিলতায় পর্যবসিত হবে। অসংখ্য ধন্যবাদ। প্র্যাগমেটিক ওয়েতে আগাতে হলে, প্র্যাগমেটিক ভাবে আগাতে হলে, সময়ের স্বল্পতার জন্য খুব বেশি আর এই আলোচনা এগিয়ে নিতে পারছি না আপনার কাছে। আমি অন্যান্য আলোচক রয়েছেন যারা, তার কাছে যাব। জি, আপনার কাছে আগে আসবো আমি। জি প্লিজ। আচ্ছা, আমি একটা জিনিস অ্যাড করতে চাই ভাইয়ের সাথে, যে আমাদের দর্শকরা, মানে আমাদের শ্রোতা এবং দর্শকদের উদ্দেশ্যে, যে আমরা যখন টেন্ডারের ডকুমেন্টসটা পেলাম, পেজ নাম্বার 65 28.3 সেকশনে টার্মিনেশন ফর কনভিনিয়েন্স, ওখানে ছিল, দেখেন এই যে আমরা মিলিয়নস অফ ডলার আমরা ইনভেস্ট করব, ওখানে ছিল যে গভর্নমেন্ট 28 ডেজ 28 দিনের একটা নোটিশ দিবে, 28 দিনের একটা নোটিশ দিয়ে আপনার পাওয়ার প্ল্যান্টকে বন্ধ করে দিতে পারবে। আমি পিডিবিতে, ভাইও জানে, আমি এটা নিয়ে যুদ্ধ করলাম। আমি প্রথমে বলছি যে টার্মিনেশন ফর কনভিনিয়েন্সটা আপনারা উঠিয়ে দেন, কারণ এইটা আসছে অ্যাকচুয়ালি, তাহলে ইনভেস্টররা কেন ইনভেস্ট করবে? ইনভেস্টর কেন করবে? আর আমি তাদেরকে তারা ওই ঝুঁকিতে কেন যাবে যে 28 দিনে আপনি এটা বাদ দিয়ে দিতে পারবেন? আমি বলছি আপনারা যে আইপিপির জন্য যে আপনারা সোলার পাওয়ার প্ল্যান্ট করতেছেন, দিস ইজ এ ফান্ডামেন্টাল ফ্ল। এটাতে হওয়া উচিত না, কারণ আপনারা পদ্মা সেতু করেন আইপিপির মাধ্যমে, কনস্ট্রাকশন করেন আইপিপির মাধ্যমে, সেখানে টার্মিনেশন ফর কনভিনিয়েন্স থাকে। এই কারণে এই কন্ট্রাক্টর যদি ঠিকমতো রাস্তাটা না করতে পারে, ও যদি ঠিকমতো কাজটা না উঠাইতে পারে, দেন আই উইল গিভ হিম 28 ডেজ নোটিস অ্যান্ড দেন আই এম গোনা টার্মিনেট হিম। আমি ওই জিনিসটা আমি এদেরকে বুঝাইতে পারি নাই না, কিন্তু একেবারে আবার পুরোপুরি যদি তাদেরকে লিবার্টি দিয়ে দেওয়া হয়, সেই জায়গায় কি মানে কাজের মান খারাপ হওয়ার মানে সংখ্যা থাকে? ওইটা তো ঠিক আছে, কিন্তু তাদের তো ইনভেস্টমেন্ট না। আমি তখন একটা তারা আমার সাথে এগ্রি করছে, ওকে
ফার্স্ট 10 ইয়ার্স আমরা এটা টার্মিনেট করব না। আমি এটাকে উপস্থাপন করি, তারা এটা এগ্রি করে। এখন দ্বিতীয় টাইমে দেখেন আমাদের ওখানে 55 লোকেশনে আমাদের ছিল, 55 মানে লোকেশনে আমাদের টেন্ডারগুলো ছিল, টেন্ডার লিস্ট 1 2 3 4, এর ভিতরে মাত্র 12টা লোকেশনে এটা আপনি জয়ী হয় তারা, মানে নোয়া ইস্যু করা হয়। তার ভিতরে মাত্র 2টা, একটা 10 মেগাওয়াট 18 মেগাওয়াট কনস্ট্রাকশন ছাড়া, বাকি 10টা তাদের কোনো টাকা পয়সাও তারা মানে পাবে না, ব্যাংকগুলো লোন দিবে না। তাহলে এই খামাখা 12টা দিয়ে লাভটা কি? কারণ এটা তো ব্যাংকাবিলিটি নাই, সেখানে কোনো পিপিএ নাই, সেখানে কোনো আইএ ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট নাই, সেখানে যে আমাদের যে সভরেন গ্যারান্টি এই জিনিসটাও নাই। আমাদের টেন্ডার মিটিংয়ে চাইনিজ কোম্পানিগুলোও আসছে, তারা একই কথা বলছে সভরেন গ্যারান্টি দাও। ঠিক আছে, গভর্নমেন্টের কাছে টাকা নাই, তোমরা এখন সভরেন গ্যারান্টি দিলা না। কিন্তু এই যে সেকেন্ড টাইমে আমরা সেই দিন ভাইও ছিল, মুস্তফা ভাইও ছিল, আমি রিকোয়েস্ট করছি টার্মিনেশন ফর কনভিনিয়েন্স টোটালি এটা তো বললেন আপনি, এটা বাদে আর অন্য কোনো পয়েন্ট আছে আপনার এখানে? কাছে? আরেকটা পয়েন্ট আমি মনে করি যে গভর্নমেন্টকে আমি আরেকটা কথা বলেছিলাম যে সিম্বায়োটিক প্রসেস সোলার অ্যান্ড এগ্রিকালচার। আমার বইয়ের চ্যাপ্টার 6-এ আমি লিখেছি যে আমরা যদি সোলার প্যানেল, বাইফেশিয়াল সোলার প্যানেল দিই, নিচে কিন্তু আমরা ভেজিটেবল করতে পারি। জি জি জি, বা অথবা এটা আমাদের রিপোর্টেও এসেছে যে এর সাথে আমরা ইরিগেশন করতে পারি, মাছ চাষ করতে পারি। জি, বাইফেশিয়াল অসংখ্য ধন্যবাদ। আমরা মোস্তফা মাহমুদের কাছে যাব। খুব সংক্ষেপে যদি আপনি পয়েন্ট একটু সংক্ষেপে একটা সময় দিলে ভালো হতো। প্রথম কথা আমি শফিক ভাইয়ের কথার সাথে একটু সাপ্লিমেন্ট সহকারী বলছি। আসলে যখন বাজেট বক্তব্য হয় আশাটা বুক বেঁধে গেছিল, শুধু আমার না, আমার অ্যাসোসিয়েশনে 250 কোম্পানি এবং যারা রিনিউয়েবল ব্যবসা করে সবাই, যে এবার বোধহয় একটা বড় কিছু বাংলাদেশের জন্য হবে। আসলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু ট্যাক্স ফ্রি করে নিজেরা লাভ করবে এটা চায় না। কিন্তু এই মুহূর্তে যেহেতু এনার্জি দরকার, অ্যাটলিস্ট বাংলাদেশ সাস্টেনেবল এনার্জিটা পাক, এতে করে ইন্ডাস্ট্রিগুলো সেভ হোক। এবং মন্ত্রী মহোদয় তাই বলেছেন। কিন্তু আলটিমেটলি দেখেন, আমি আপনাকে একটা ডকুমেন্ট একটু আগে শেয়ার করেছি যে আলটিমেটলি ট্যাক্সের পরে ট্যাক্স আরও বেড়েছে, মানে ক্ষেত্র বিশেষে বেড়েছে। যেমন আমি বলি যে আপনার একটা বাড়ি আছে, আপনার বাড়ির রুফে যদি আপনি সোলার লাগাতে চান, আপনি তার কোনো ট্যাক্সের কোনো সুবিধা পাবেন না। বরং আগে ইনভার্টারে ট্যাক্স ছিল 28%, সেখন এটার ক্ষেত্র বিশেষে 38% হয়ে গেছে। তার মানে এই জায়গায় অলরেডি বেড়েছে। এবং যারা শিল্প কারখানার মালিক, তারা করেছে কি, তারা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল মেশিনারিজ হিসেবে তারা কিন্তু আপনার 1%-এ তারা এই সুযোগ পেয়েছে। কিন্তু এখন আজকে বা কালকে যেগুলো ছাড়া হচ্ছে 15% ভ্যাট এবং 2% হচ্ছে এআইটি, 17% দেওয়া লাগছে। তার মানে ক্ষেত্র বিশেষে এখানেও বেড়েছে। তাহলে আলটিমেটলি কী হলো, আপনি যেটা বলছেন মুখে বা আপনারা যেটা কথা বলছেন সেখানে কিন্তু আপনি হাত দেন নাই। ইন এডিশন আপনি দেখেন, আপনি যে সমস্ত জায়গাগুলোতে স্কোপ আছে, প্রথম কথা তো আইপিপিতে একটা বড় যে ক্ষেত্র, যেটা আমাদের শফিক ভাই অলরেডি বলেছেন, আইপিপি ছাড়া আপনি লার্জ স্কেলে বড় সোলার আনা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি অবশ্যই উনি ভাই বললেন যে ব্যাংকেবল এবং ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ডকুমেন্ট দরকার এই জায়গাতে, এছাড়া কোনো ধন্যবাদ। আমরা ফরিদ পাঠানের কাছে যাব, 1 মিনিট সময় পাবো। ফরিদ পাঠান যদি কিছু যুক্ত করেন। অনেক ধন্যবাদ। দেখেন, আমরা ক্যাপাসিটি চার্জ দিচ্ছি 29,000 মেগাওয়াটস, কিন্তু আমরা সাপ্লাই পাচ্ছি মাত্র 16 থেকে 17,000 মেগাওয়াটস। এই যে 13,000 মেগাওয়াটসের এক্সট্রা চার্জ সরকার লস করছে, এটা গভর্নমেন্ট পাবলিকের ট্যাক্স পেয়ার মানি। যদি এরকম যদি হয়, ইটস অ্যানাদার আপনার ব্যবসা হবে, কিন্তু পাবলিকের বেনিফিট হবে না। অনেক ধন্যবাদ। আমি আমার দর্শকদেরকে বলতে চাই যে বাংলাদেশ ইজ অ্যামং দ্য ফাইভ ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিজ ইন দ্য ওয়ার্ল্ড। চিন্তা করে দেখছেন, অ্যামং দ্য 5 ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিজ ইন দ্য ওয়ার্ল্ড। এখন এই যে আমরা যে এত ভালো কাজ করতেছি, রিনিউয়েবল এনার্জি হ্যাজ দ্য potentiality to get this impact, এবং রিনিউয়েবল এনার্জি যদি গভর্নমেন্ট ব্যবহার করে, আমি মনে করি যে আমাদের ইকোনমিকে আরো ড্রাইভ আপ। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত 4 জন আলোচকের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলবো যে বিদ্যুৎ এর যেই সমস্যার কথা বলা হচ্ছে, এর সাথে অনেকগুলো বিষয় জড়িত। আমাদের কর্মসংস্থান জড়িত, আমাদের অর্থনীতি জড়িত, আমাদের অর্থনীতির যে ভিত মজবুত করার বিষয় সেটি জড়িত। সুতরাং সেই জন্য রিনিউয়েবল এনার্জির কোনো বিকল্প নেই, এবং পার্সেন্টেজ যাই থাকুক সেটিকে বৃদ্ধি করতে হবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। পাশাপাশি সরকারের যে ঘোষণা সেগুলো কাগজে সীমাবদ্ধ থাকবে না, বাস্তবে রূপ পাবে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।